আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে $4.7 বিলিয়ন ঋণ চুক্তির এই পর্যায়ে 3 কিস্তিতে বাংলাদেশ প্রায় $231 কোটি পেয়েছে। ঋণের অর্থচার বাকি আছে $239 কোটি। গত ডিসেম্বরের চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা ছিল $64 কোটি 50 লাখ। এরপর জানিয়ে দিব, এবার বেরিয়ে এলো সাবেক মেয়র মালিকের থলের বিড়াল। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালিকের লুটপাট কল্পনাকেও হার মানিয়েছে। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই দুর্নীতিবাজ কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র কুমিল্লা মালিক অধিকাংশ প্রকল্পের অর্থে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে মৃত্যুর পর বিপ্লবের মাথায় 2টি গুলি করে পুলিশ। ময়মনসিংহে গৌরপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বিপ্লব হাসান। গত বছরের 20 জুলাই শহীদ হন 19 বছর বয়সী এই তরুণ। এরপর জানিয়ে দিব, সব পক্ষকে নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে 37%। এর আওতায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে হাজার কোটি টাকার চিকিৎসা যন্ত্র কেনা নিয়ে নানা প্রশ্ন। রাজধানীর হাসপাতালগুলোর জন্য হাজার কোটি টাকা খরচ করে সিটি স্ক্যান, এমআরআই, লিনিয়ার এক্সলাটেরো সহ বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আসছে 2025-26 অর্থ বছরে এসব চিকিৎসা যন্ত্র কেনার বিষয়ে সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভূমিকম্পে কাঁপল নেপাল ও ভারত। এবার ভূমিকম্পে কাঁপল দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। স্থানীয় সময় শুক্রবার 4 এপ্রিল রাতে দেশটির ভূমিকম্প অনুভূত হয়। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যালোচনা ও পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্র বলেছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে $4.7 বিলিয়ন ঋণ চুক্তির এক পর্যায়ে 3 কিস্তিতে বাংলাদেশ প্রায় $231 কোটি পেয়েছে। ঋণের অর্থচার বাকি আছে $239 কোটি। গত ডিসেম্বরের চতুর্থ কিস্তিতে পাওয়ার কথা ছিল $64 কোটি 50 লাখ। কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও অর্থচার দেয়নি ঋণদাতা প্রতিষ্ঠানটি। বেশ কিছু সত্যের বেড়াজালে আটকে আছে ঋণ ছাড়ের বিষয়টি। সত্য পূরণে সে অগ্রগতি পর্যালোচনা করতে 2 সপ্তাহের সফরে আজ ঢাকায় আসছে আইএমএফ এর প্রতিনিধি দল। আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে 17 এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফ প্রতিনিধি দল। প্রসঙ্গত 2023 সালের শুরুতে 30টির বেশি সংস্কারের শর্তে আইএমএফ এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করে পতিত হাসিনা সরকার। এসব শর্তের মধ্যে রয়েছে বিভিন্ন খাতে সরকারের ভর্তুকি কমানো, মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা, মোট দেশজ উৎপাদন জিডিপি 0.5% হারে বাড়তি
বাড়তি রাজস্ব আদায় ও এনপিআর এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসককে আলাদা করা। বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফকে জানানো হয়েছে এসব শর্ত বাস্তবায়ন করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার পদক্ষেপ নেওয়া হলেও এটি বাস্তবায়ন হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানো হলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা থাকায় এ বিষয়ে সরকার খুব বেশি আগ্রহী নন। অপরদিকে ক্রলিং ব্রেক পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করা হচ্ছে, যার কারণে হঠাৎ ডলারের দাম খুব বেশি যাওয়ার সুযোগ নেই। এই পদ্ধতিতে ডলারের দাম 122 টাকায় স্থিতিশীল আছে। অপরদিকে আইএমএফ এর শর্ত পূরণে গত জানুয়ারিতে বহু পণ্য ও সেবার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল এনবিআর। অতিরিক্ত 12,000 কোটি টাকা রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু বড় ধরনের আলোচনার মুখে অধিকাংশ পণ্য ও সেবার উপর থেকে বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে আইএমএফ এর শর্ত পূরণে এনবিআরও পিছিয়ে রয়েছে। এবার বেরিয়ে এলো সাবেক মেয়র মালেকের থলের বিড়াল। কুমিল্লার লাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেকের লুটপাট কল্পনাকেও হার মানিয়েছে। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিতি এই দুর্নীতিবাজ কুমিল্লা লাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক অধিকাংশ প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এলাকা বাসিন্দাদের। কথিত প্রকল্পের নামের অর্থ লুটে নিতেন ফ্যাসিবাদের এ দোসর। 2016 সালে মেয়রের আসনে অধিষ্ঠিত হওয়ার পর পৌরসভার সব সেক্টরে নিজস্ব লোক নিয়োগ করেন। বিধি লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো করেন লুটপাট। তার ক্ষমতার দাপটে সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সাহস পায়নি কেউ। অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগের 16 বছর কুমিল্লার লাঙ্গলকোট শীর্ষ ক্ষমতাধারীদের অন্যতম একজন ছিলেন সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আব্দুল মালেক। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সান্নিধ্য পেয়ে কুলি হয়ে বেরিয়ে যান বড় নেতা। এক পর্যায়ে এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেন। 2016 সালে ভোটারবিহীন নির্বাচনে ভোট লুট করে মেয়র নির্বাচিত হন। এরপর থেকে পৌরসভাকে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রূপান্তর করেন। অর্থমন্ত্রী মোস্তফা কামালের কাছ থেকে বড় আকারের বরাদ্দ এনে লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। বিভিন্ন ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে নিজেই করতেন সব ঠিকাদারি। 9 এবং ভুয়া প্রকল্প দেখিয়ে লুটপাট করেছেন কোটি কোটি টাকা। স্থানীয়রা জানান মেয়র মালিক দম্ভুক্ত। তিনি বলতেন আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকবে আর মালেক আজীবন মেয়র থাকবে, সুতরাং তার অনিয়ম দুর্নীতি নিয়ে কেউ কথা বললে অস্বস্তিতে থাকবেন না। মৃত্যুর পরও বিপ্লবের মাথায় 2টি গুলি করে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বিপ্লব হাসান। গত বছরের 20 জুলাই শহীদ হন 19 বছর বয়সী এই তরুণ। উপজেলার ডোহাখলা ইউনিয়নের কলাতাপাড়া বাজারের চুরুলিয়া গ্রামের বাসিন্দা বিপ্লব বাবুল মিয়া ও বিলকিস বেগমের একমাত্র ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের অংশ হিসেবে 2024 সালে 20 জুলাই স্বৈরাচার শেখ হাসিনার ঘোষিত কারফিউ অমান্য করে রাজপথে নামে গৌরীপুরের ছাত্র জনতা। ওই দিন ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিলে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরের কলতাপাড়া বাজার এলাকায় জড়ো হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। বিক্ষোভে অংশ নিতে সকালবেলায় মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে নাস্তা খাওয়ার কথা বলে কলতাপাড়া বাজারের সহযোদ্ধাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে যোগ দেন বিপ্লব হাসান। তখন ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ছিল কলাতাপাড়া বাজার এলাকা। বেলা 11টার দিকে গৌরীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন চন্দ্র রায় ও এসআই শফিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ কয়েকটি গাড়িতে সাইরেন বাজিয়ে হাজির হন ঘটনাস্থলে। এ সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। সেই গুলিতে বিপ্লব হাসান ছাড়াও নূরে আলম রাকিব ও জুবাইর আহমেদ নামে
আরও 2 জন মারা যান। আহত হন অন্তত 60 জন আন্দোলনকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের অতর্কিত হামলায় প্রথমে পিছু হটলেও মুহূর্তে ইটপাটকেল হাতে যুদ্ধ হবে স্লোগান রুখে দাঁড়ান আন্দোলনকারীরা। ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার পর মারমুখী পুলিশ হঠাৎ মহাসড়ক থেকে গৌরীপুর কলকাতা সড়কে সরে যান। এ সময় খবর ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে থাকা গুলির মজুদ শেষ। আরও গুলি আনতে থানায় গেছে পুলিশের লোকজন। সব পক্ষকে নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন। এর আওতায় বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের শুল্ক নীতির ফলে আমেরিকায় বাংলাদেশের পণ্য রপ্তানির প্রভাব ও করণীয় নির্ধারণে সব পক্ষের সঙ্গে আলোচনা করে কৌশল নির্ধারণ জরুরি। সময়ক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমেরিকান রপ্তানি করে, কিন্তু দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়লে তা অর্থনীতির জন্য একটি সংকট তৈরি করতে হবে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন, বাণিজ্য প্রসারের জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যের দিকে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে, আর এজন্য বাংলাদেশকে তার পণ্য বহুমুখীকরণ ও বৈচিত্র্যায়নের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন তারা। অর্থনীতিবিদরা বলেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় শুল্ক আরোপের কথা বলেছেন। নভেম্বরের ওই নির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ট্রাম্পের শুল্কনীতি হঠাৎ করে ঘোষিত হয়েছে বিষয়টি এমন নয়। আগে থেকেই এ বিষয়ে প্রস্তুত থাকার উচিত ছিল, কিন্তু তা হয়নি। ফলে এখন আমাদের হাতে আর সময় নেই। এখনই আমাদের সরকারকে আলোচনা করে পরিস্থিতি মোকাবেলায় কৌশল নির্ধারণ করতে হবে। অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ বলেন, পরিস্থিতি পর্যালোচনা ট্রাইব কমিশনার বিআরডিএস রপ্তানিকদের সংগঠন হিসেব করে বিজিএমএসও সংশ্লিষ্ট নিয়ে একত্রে চিন্তাভাবনা করে কৌশল নির্ধারণ করতে হবে। দ্রুতই সরকারকে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। ট্রাম্পের শুল্কনীতির কারণে আর একটি সুদূর প্রসারিত প্রভাব পড়বে এবং এতে ক্ষতিগ্রস্ত হবেন ভোক্তারা। এমনকি বিশ্ব অর্থনীতিতেও একটি মন্দা তৈরি হতে পারে। সব মিলিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।